আপনার যদি কোনো চাষযোগ্য জমি না থাকে, এই যে ফর্মটি ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প, এই ফর্মটি পূরণ করে জমা করলেই বাৎসরিক 4,000 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। দুটো কিস্তিতে, রবি মরশুমে 2,000 টাকা এবং খরিফ মরশুমে 2,000 টাকা। তাহলে চলুন দেখে নিচ্ছি এই ফর্মটি আপনি কীভাবে ফিল আপ করবেন, কোথায় কী লিখতে হবে। সঠিকভাবে ফর্মটি পূরণ করলে আপনি কিন্তু বার্ষিক 4,000 টাকা করে রাজ্য সরকারের তরফে পেয়ে যাবেন। রাজ্য সরকারের নতুন একটি প্রকল্প, ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প। তাহলে চলুন দেখে নিচ্ছি আবেদন পদ্ধতি, কোথায় ফর্ম লাগাতে হবে, কী কী ডকুমেন্টস এই ফর্মের সঙ্গে জমা করতে হবে, কবে নাগাদ টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। ফর্মটি আপনি কোথায় পাবেন, কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে স্ট্যাটাস চেক করবেন, এভরিথিং বিষয়। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এমডি নিউজ এখানে দেখে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রথমত দেখে নিচ্ছি আবেদন ফর্মটি আমরা কীভাবে পূরণ করবো, তারপর দেখে নিচ্ছি কী কী ডকুমেন্টস লাগে, কোথায় আপনি ফর্মটি পাবেন, কীভাবে ডাউনলোড করবেন, ইত্যাদি বিষয়গুলো। তো প্রথমত পার্সোনাল ডিটেলস, আবেদনকারী সেই ভূমিহীন কৃষকের নাম উল্লেখ করতে হবে। ইংরেজিতে বড় হাতের অক্ষরে আপনি লিখে দেবেন, বলা হয়েছে ক্যাপিটাল লেটার, এখানে সম্পূর্ণ নাম বসিয়ে দেবেন। এরপর হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, বাসস্থানের ঠিকানা। সে যে আবেদনকারী তার গ্রামের নাম, তার গ্রাম পঞ্চায়েত, তার পোস্ট অফিস, তার ব্লক, তার থানা, তার ডিস্ট্রিক্ট, তার পিনকোড এগুলো লিখে দেবেন। আপনি চাইলে এগুলো বাংলাতে লিখতে পারেন, অথবা আপনি চাইলে ইংরেজিতে ক্যাপিটালে লিখতে পারেন, অথবা আপনি ক্যাপিটাল এরপর স্মল মিলিয়ে কিন্তু লিখতে পারেন এটা। তবে এটা কিন্তু আপনার ক্যাপিটালেই লিখতে হবে, ইংরেজিতে বড় হাতের অক্ষরে। তো আমরা সমস্ত ইংরেজিতে ফিল আপ করবো ক্যাপিটালেই। তারপর হচ্ছে পিতার নাম অথবা স্বামীর নাম। এই যে আবেদনকারী তার পিতার নাম অথবা স্বামীর নাম কী রয়েছে, এই যে ঘরটি আপনি দেখতেই পাচ্ছেন, এই ঘরে আপনি লিখে দেবেন সে আবেদনকারীর পিতা অথবা স্বামীর নাম। তারপর ডেট অফ বার্থ, সে আবেদনকারীর ডেট অফ বার্থ কত রয়েছে, দিন, মাস, এরপর ইয়ার লিখে দেবেন। বয়স 1/4/2026 অনুযায়ী এই যে আবেদনকারী তার বয়স কত, এটি আপনি লিখে দেবেন। এটি ডেট অফ বার্থ অনুযায়ী হিসাব করে 1/4/26 অনুযায়ী যত বয়স দাঁড়ায় তা আপনি লিখে দেবেন। তারপর লিঙ্গ, এই আবেদনকারীর লিঙ্গ কী রয়েছে, পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য। এখানে কিন্তু ছেলে মেয়ে, পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবে, এ নিয়ে সমস্যা নেই। পুরুষ হলে পুরুষে টিকমার্ক করবেন, মহিলা হলে মহিলা টিকমার্ক করবেন, আদার্স থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার এখানে টিকমার্ক করে দেবেন। তারপর কাস্ট, সে আবেদনকারী জেনারেল নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি, যেটি হয়ে থাকে সেই বক্সে আপনি টিকমার্ক করে দেবেন। যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকে সেই সার্টিফিকেট জেরক্স আপনি জমা করে দেবেন। আর যদি জেনারেল হয়ে থাকে জেনারেল বক্সে আপনি টিকমার্ক করে দেবেন। তারপরে যে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত নাম্বার, তো এই যে আবেদনকারী তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো আপনি এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন আপনাদের। তবে আপনি আগামীকাল গিয়ে ব্যাঙ্কে আপনাদের সেই মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নেবেন। অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকতে হবে। যদি লিঙ্ক না থাকে তো আপনি আপনার চালু মোবাইল নাম্বারটি বসিয়ে দিন এখানে, এবং আগামীকাল ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করেন। তো আপনি আপনার এই যে নাম্বারটি এটি ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করে নেবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে। তারপরে যে কিন্তু আধার কার্ড নাম্বার, এখানে আপনার আধার কার্ড নাম্বার বসাতেই হবে, আবেদনকারীর 12 সঙ্গে আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপর ভোটার কার্ড নাম্বার, আবেদনকারীর ভোটার কার্ড নাম্বার এখানে বসিয়ে দিন। তারপর যদি ব্যাঙ্ক ডিটেলস, তো ব্যাংকের তথ্য প্রথমত রয়েছে নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো সে আবেদনকারীর ব্যাংকের পাসবইয়ে কী নামের বানান রয়েছে দেখে দেখে আপনি এখানে সেই নামটি বসিয়ে দেবেন। আবেদনকারীর ব্যাংকের পাসবইয়ে যে নামের বানান রয়েছে তা দেখে দেখে যে ঘরটি আপনি দেখতেই পাচ্ছেন এই ঘরে লিখে দেবেন ক্যাপিটালে, অথবা আপনি ক্যাপিটাল স্মল মিল লিখতে পারেন, তবে ক্যাপিটালে আপনি ফিল আপ করবেন তাহলে সুবিধা হবে। এরপর যে অ্যাকাউন্ট নাম্বার, তো ব্যাংকের পাসবই দেখে দেখে অ্যাকাউন্ট নাম্বার এখানে উল্লেখ করে দেবেন যা রয়েছে। এরপর ব্যাংকের পাসবই দেখে দেখে আইএফসি কোড কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর ব্যাংকের নাম, স্টেট ব্যাংক নাকি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক নাকি সেন্ট্রাল ব্যাংক নাকি কানাডা যা হয়ে থাকে বা পাঞ্জাব, সেই ব্যাংকের নাম এখানে লিখে দেবেন। ব্যাংক ব্রাঞ্চ নেম, ব্যাংকের পাসবই আপনি পেয়ে যাবেন, ব্যাংকের শাখার নাম তা লিখে দেবেন। যদি ব্যাংকের পাসবইয়ে শাখার নাম অথবা আইএফসি কোড না থাকে তো আপনি আপনার নিকটবর্তী ব্যাংক ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করুন, এবং ব্যাংকের পাসবইয়ে যাতে তারা এটা প্রিন্ট করে দেয় সেভাবে প্রিন্ট করে বের করে নেবেন, অথবা জেনে নিয়ে এটা লিখে দেবেন। তারপর অ্যাকাউন্টের টাইপ, তো অ্যাকাউন্টটি সেভিং নাকি কারেন্ট। বেশিরভাগ 90% আবেদনকারী কিংবা 90% ব্যক্তিরই কিন্তু অ্যাকাউন্ট সেভিং থাকে, তো সেভিংকে এবার টিকমার্ক করে দেবেন। যদি আপনি না জানেন তো নিকটবর্তী ব্যাংকে গিয়ে শুনে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টটি সেভিং নাকি কারেন্ট। বেশিরভাগ কিন্তু সেভিংয়ে থাকে, তাই সেভিংয়ের এই বক্সে আপনি টিকমার্ক করে দেবেন। তারপরে যে কিন্তু ব্যাংকের সংযুক্ত নথি, অবশ্যই ফর্মের সঙ্গে আপনাদের ব্যাংকের পাসবই অথবা ক্যান্সেল চেক জমা করতে হবে। আমাদের যেহেতু পাসবই রয়েছে তাই এই যে বক্স, এই বক্সে আমরা টিকমার্ক করে দেবো এবং আমরা ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা করে দেবো। তারপর নমিনি ডিটেলস, তো এই যে আবেদনকারী কাকে নমিনি রাখতে চায়, তো এখানে সেই ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন, তার ছেলেকে রাখতে চায় নাকি তার মেয়েকে নাকি তার স্বামীকে নাকি তার স্ত্রীকে, যা হয়ে থাকে সেই নমিনির নাম উল্লেখ করে দেবেন ইংরেজিতে ক্যাপিটালে। তারপর নমিনির সঙ্গে এই আবেদনকারীর সম্পর্ক, ফাদার অথবা সন বা ফাদার অথবা ডটার কিংবা ফাদার হাজবেন্ড যা হয়ে থাকে ইত্যাদি, তো এখানে আপনি লিখে দেবেন সেই নমিনির সঙ্গে সেই আবেদনকারীর সম্পর্ক কী রয়েছে এখানে আপনি উল্লেখ করে দেবেন। তারপর নমিনির বাবার নাম, এখানে নমিনি হিসেবে আপনি যার নাম উল্লেখ করেছে সে আবেদনকারী তার বাবার নাম অথবা তার স্বামীর নাম কী রয়েছে এখানে উল্লেখ করতে হবে। এরপরে যে নমিনি, যাকে আমরা নমিনি রাখলাম সেই ব্যক্তির ডেট অফ বার্থ কত রয়েছে, দিন, মাস, এরপর ইয়ার এখানে আপনি উল্লেখ করে দেবেন।
এবং 1/4/2026 অনুযায়ী এই নমিনির বয়স কত দাঁড়ায় এখানে আপনি লিখে দেবেন। যদি 18 বছরের কম থাকে তাহলে নমিনির গার্জিয়ান নেম অথবা নমিনির বাবার নাম এখানে কিন্তু উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, সে যে আবেদনকারী এখানে সিগনেচার করে দেবে। যদি সিগনেচার না পারে তাহলে কি করে টিপসই বুড়োতের যে থাম রয়েছে তা এখানে দিয়ে দেবে। তার পাশাপাশি আধার সম্মতিপত্র সংযোজন এ কিংবা এনএক্সআর এ এই ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে। প্রথমত এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন, আবেদনকারীর নাম, এরপর তার পিতার নাম অথবা স্বামীর নাম এখানে বসিয়ে দেবেন। তারপর তার গ্রামের নাম উল্লেখ করে দেবেন, এরপর তার গ্রাম পঞ্চায়েত কী রয়েছে এখানে উল্লেখ করে দেবেন, এরপর ব্লকের নাম এখানে লিখে দেবেন, জেলার নাম এখানে লিখে দেবেন। তারপর নিচে আবেদনকারীর আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপর আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে আপনি কি করবেন, এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দিন আপনাদের, যেহেতু আপনাদের ক্যাম্প বর্তমানে চলছে। তো মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর আগামীকাল গিয়ে আপনি আপনার আধার কার্ডের সঙ্গে এই মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর ভোটার কার্ড নাম্বার এখানে বসিয়ে দিন। তারপর নিচে আবেদনকারী এখানে সিগনেচার করবে, যদি সিগনেচার না পারে টিপসই দিয়ে দেবে। এবং এখানে আপনি আপনার গ্রামের নাম অথবা শহরের নাম তা লিখে দিন। এরপর যে তারিখে আপনি ফর্মটি জমা করবেন সেই তারিখটি এখানে উল্লেখ করে দিন। তার পাশাপাশি আপনি দেখতেই পাচ্ছেন যে এনএক্সআর এ ইংরেজি ফর্ম, বাংলা ফর্ম এবং ইংরেজি ফর্ম কিন্তু একই, দুটোই আপনারা ফিল আপ করবেন। যদি আপনি দুটোই দিয়ে থাকে তো এখানে আপনি আপনার নাম ইংরেজিতে ক্যাপিটালে লিখে দেবেন। তারপর আপনাদের সন অফ অথবা ডটার অফ অথবা ওয়াইফ অফ হিসেবে যার নাম রয়েছে তার নাম লিখে দেবেন, বাবার নাম অথবা স্বামীর নাম। তারপর আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম এখানে উল্লেখ করে দেবেন, ব্লকের নাম এখানে লিখে দেবেন, ডিস্ট্রিক্ট জেলার নাম উল্লেখ করে দেবেন। একই রকম নিচে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, যে মোবাইল নাম্বার বর্তমানে আপনাদের চালু রয়েছে সেই মোবাইল নাম্বারটি লিখে দিন এবং আগামীকাল গিয়ে পোস্ট অফিসে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিন। আপনাদের 75 টাকা কিন্তু খরচ পড়বে, সেটি আপনি লিঙ্ক করে নেবেন। এরপর ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, নিচে আপনি আপনার সিগনেচার করে দেবেন আবেদনকারী, যদি সিগনেচার না পারে তো বুড়োতের যে থাম রয়েছে সেটি এখানে দিয়ে দেবে। এরপর রয়েছে প্লেস, এখানে জায়গার নাম, গ্রামের নাম অথবা শহরের নাম লিখে দিন অথবা পোস্ট অফিস যা রয়েছে আপনাদের। এরপর এখানে ডেট, কোন ডেটে আপনি ফর্মটি সাবমিট করবেন সেই ডেটে উল্লেখ করে দেবেন। তার পাশাপাশি আমাদের কিন্তু আরও একটি ফর্ম রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন যে সেলফ ডিক্লারেশন, স্বঘোষণাপত্র, এটাও আমাদের ফিল আপ করতে হবে এনএক্সআর আই। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে আপনি আপনার নাম লিখে দেবেন বাংলাতে অথবা ইংরেজিতে আপনাদের অ্যাকর্ডিং। নিচে আপনি আপনার পিতার নাম অথবা স্বামীর নাম লিখে দেবেন এবং সেই বক্সে টিকমার্ক করবেন। তারপর এখানে আপনি আপনার গ্রামের নাম লিখে দেবেন। তারপর আপনাদের গ্রাম পঞ্চায়েত কী রয়েছে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ করে দেবেন, ব্লকের নাম এখানে লিখে দেবেন, থানার নাম এখানে লিখে দেবেন, জেলার নাম এখানে উল্লেখ করে দেবেন। নিচে বলা হয়েছে কিন্তু আপনি কি অন্য কোনো প্রকল্পে টাকা পান কিনা, কৃষক বন্ধু নতুন প্রকল্প অথবা লক্ষ্মীর ভান্ডার কিংবা অন্য কোনো স্কিমের, যদি পেয়ে দেখেন সেই বক্সে টিকমার্ক করবেন অথবা আলাদা হলে এই বক্সে টিকমার্ক করে তাই এখানে লিখে দেবেন। আর যদি না পেয়ে দেখেন এটি আপনি ফাঁকা রাখবেন। তারপর নিচে আবেদনকারী সিগনেচার করবে, যদি সিগনেচার না পারে টিপসই দিয়ে দেবে। তারপর এখানে স্থান, কোন জায়গায় আপনাদের গ্রামের নাম অথবা শহরের নাম অথবা পোস্ট অফিসের নাম উল্লেখ করে দেবেন। তারপর কোন ডেটে আপনি ফর্মটি সাবমিট করবেন সেই ডেটে উল্লেখ করে দেবেন। নিচে আবেদনকারীর মোবাইল নাম্বার, তো এখানে আবেদনকারী যে এক কথা আবেদনকারী তার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, যে কোনো একটি মোবাইল নাম্বার। তারপর নিচে চলে আসবেন এনএক্সআর আই, দেখতেই পাচ্ছেন ইংরেজি ফর্মটি, প্রথমত বাংলা ফর্ম সেলফ ডিক্লারেশন, এখন কিন্তু ইংরেজি ফর্ম, এটাও আপনি ফিল আপ করুন যদি আপনাদের এটা দিয়ে থাকে। এরপর এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন আই ইংরেজিতে, তারপর সন অফ অথবা ডটার অফ হিসেবে অথবা ওয়াইফ অফ হিসেবে আপনাদের বাবার নাম অথবা স্বামীর নাম লিখে দেবেন এখানে। তারপর গ্রামের নাম, এরপর গ্রাম পঞ্চায়েত, এরপর ব্লকের নাম, এরপর থানার নাম, এরপর জেলার নাম লিখে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে বলা হয়েছে একই রকম আপনি কি কৃষক বন্ধু অথবা লক্ষ্মীর ভান্ডার কিংবা আলাদা কোনো প্রকল্পে টাকা পান কিনা, যদি পান সেটি এখানে লিখে দেবেন। আর যদি না পেয়ে দেখেন এই যে ঘরটি এটা আপনি ফাঁকা রাখবেন। তারপর নিচে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, আবেদনকারী এখানে সিগনেচার করবে, সই করবে, যদি সই না পারে তো টিপসই দিয়ে দেবে। তারপর একই রকম এখানে আপনি গ্রামের নাম অথবা গ্রাম পঞ্চায়েত অথবা শহরের নাম লিখে দেবেন। তারপর যে ডেটে আপনি ফর্মটি জমা করবেন সেই ডেটটি উল্লেখ করে দেবেন। এই যে মোবাইল নাম্বার, এখানে সেই আবেদনকারীর একটি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটি আপনি এখানে উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। তার পাশাপাশি আমাদের কিন্তু চেক লিস্ট এটাও কিন্তু দেওয়া হবে, দেখতেই পাচ্ছেন। তো আপনি কোন কোন ডকুমেন্টসগুলো জমা করলেন সেই সমস্ত বক্সে টিকমার্ক করবেন। আমরা ভোটার কার্ড জমা করেছি, আধার কার্ড জমা করেছি এবং ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতা জমা করেছি এবং মোবাইল নাম্বার যেটি আমাদের লিঙ্ক রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা আমরা ফর্মে উল্লেখ করেছি, এই বক্সে টিকমার্ক করবো। সেলফ ডিক্লারেশন ঘোষণাপত্র এটা আমরা ফিল আপ করলাম। এরপর আধার সম্মতিপত্র এটাও আমরা ফিল আপ করলাম। তারপর পাসপোর্ট সাইজের ফটো এই বক্সে টিকমার্ক করবো। এখন প্রশ্ন এখানে, এগুলো আপনি কোনো কিছু করবেন না, আমাদের ফটো কোথায় বসাতে হবে। তো দেখতেই পাচ্ছেন আবেদন ফর্মটি, এখানে আমাদের কিন্তু কোথাও ফটো লাগানোর অপশন নেই। তবে আপনি কি করবেন, এই যে বাঁদিকে এখানে আপনাদের ফটো বসিয়ে দেবেন, কিংবা আপনি স্টাপলার লাগাতে পারেন অথবা আটা দিয়ে এই জায়গায় আপনি ফটো বসিয়ে দেবেন। আটা দিয়ে বসালে যদি আপনি এই লেখাগুলো একদা হাইড হয়ে যায় তাহলে আটা লাগাবেন না, আপনি এখানে পিন মেরে আপনার ফটোটিকে লাগিয়ে দেবেন এই জায়গায়, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং এই ফর্মেশন আপনার ডকুমেন্টস কী কী, তো দেখতেই পারেন আমাদের ডকুমেন্টস ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, মোবাইল নাম্বার লিঙ্ক এটা আমরা ফর্মে উল্লেখ করে দিয়েছি, সেলফ ডিক্লারেশন এবং আধার সম্মতিপত্র এবং পাসপোর্ট সাইজের ফটো। তো এই যে ফর্মটি এটাই কিন্তু আধার সম্মতিপত্র এনএক্সআর এ, বাংলা ইংরেজি একই। এবং এই যে দেখতেই পাচ্ছেন ফর্মটি,
এটা আমাদের কিন্তু স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন। এই যে ফর্ম দুটো, এর পাশাপাশি আবেদন ফর্ম, পাসপোর্ট সাইজের ফটো এখানে লাগিয়ে দেবেন পিন মেরে। তার সাথে আপনাদের লাগবে কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, এগুলো আপনি জেরক্স করে জমা করে দেবেন। যদি আরও আলাদা কোনো ডকুমেন্টস থাকে, আপনার রেশন কার্ড ইত্যাদি, তো কিন্তু দিতে পারেন। তো এটা আপনি দেওয়া চলে যাবে। আপনি কিন্তু খুব সহজেই এই যে ফর্মটি দেখতেই পাচ্ছেন, ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প, এখানে আবেদন করতে পারবেন। এবং এই যে ফর্মের ডাউনলোড লিঙ্ক আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখান থেকে আপনি ফর্মগুলো ডাউনলোড করতে পারবেন। তার পাশাপাশি সেখান থেকে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু নিকটবর্তী যে ক্যাম্প বর্তমান চলছে, সেই ক্যাম্পে থেকে সম্পূর্ণ বিনামূল্যে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের আবেদন ফর্মটি সংগ্রহ করতে পারবেন। সেই ক্যাম্প থেকে সংগ্রহ করে এরপর ফিল আপ করে ডকুমেন্ট সহ করে সেই ক্যাম্পে জমা করে দেবেন। যখন পরবর্তীতে রবি মরশুম অথবা খরিফ মরশুমে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা পাঠানো হবে, সেই সময়ে আপনার অ্যাকাউন্টেও কিন্তু ভূমিহীন ক্ষেত মজুরদের বার্ষিক সহায়তা প্রকল্প পাঠানো হবে। তো আপনি সর্বোচ্চ 4,000 টাকা পাবেন, রবি মরশুমে 2,000 টাকা এবং খরিফ মরশুমে 2,000 টাকা। তো নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন।